আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় নিয়ে। আমরা সবাই জানি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু আমি শুধু খবরটা নিয়ে কথা বলতে আসিনি। আমি আপনাদের সামনে এই পুরো ঘটনাটার পেছনের রাজনীতি এবং কৌশলটা বিশ্লেষণ করতে এসেছি। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তার যে সাক্ষাৎকারটি এসেছে, যদি আমরা কেবল খবর হিসাবে দেখি তাহলে এর গুরুত্ব হয়তো ততটা বুঝবো না। কিন্তু যখনই আমরা বুঝতে পারবো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্ল্যাটফর্মটা আসলে কোথায় দাঁড়িয়ে, তখন পুরো খেলাটাই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, আমাদের দেশের প্রথম আলো বা ডেইলি স্টার যেমন আমাদের ভেতরের খবর, তেমনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পলিসি মেকারদের কূটনৈতিক মহলে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবনাকে রিপ্রেজেন্ট করে। এই সাক্ষাৎকারটি কিন্তু শুধু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া নয়। এর মূল বার্তা হলো দিল্লি, ওয়াশিংটন, ব্রাসেলস এবং আন্তর্জাতিক লবিং গ্রুপগুলোর জন্য। গৌতম লাহিড়ীর মতো একজন সাংবাদিকের মাধ্যমে এই বার্তাটি দেয়া, যিনি সব মহলেই পরিচিত। এটি একেবারেই উচ্চ পর্যায়ের কৌশল। এখন চলুন এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ দিকটা নিয়ে কথা বলি। আমরা শেখ হাসিনাকে সবসময় দেখে এসেছি এক আগ্রাসী এবং আপোষহীন ভূমিকায়। তার বক্তব্য মানেই ছিল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ, শক্ত ভাষায় জবাব দেওয়া। কিন্তু এই সাক্ষাৎকারে তিনি যা বললেন তা রীতিমতো অবিশ্বাস্য। তিনি তার সেই চেনা খুলস ভেঙে বেরিয়ে এলেন এবং প্রথমবারের মতো অত্যন্ত বিনয়ী হয়ে উঠলেন। একজন রাষ্ট্রনায়কের মতো তিনি কেবল ভালো কাজের নয়, তার পুরো শাসনামলের সব মন্দ কাজেরও দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। চিন্তা করে দেখুন, তিনি বললেন, যেহেতু আমি সরকার প্রধান ছিলাম, কাজেই দায়িত্ব তো আমারই। এই দায়িত্ব নেয়ার পরই তিনি যে ঘোষণাটি দিলেন, সেটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি তার শাসনামলে যত প্রাণ ঝরেছে, যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রতিটি প্রাণের জন্য আমি আফসোস করছি। অর্থাৎ শেখ হাসিনা আফসোস করছেন। এটা কি? এটা কি কেবলই অনুশোচনা? না, রাজনীতিতে এত সহজে অনুশোচনা আসে না। এটা হলো তার ক্ষমতায় ফেরার পথের এক বিরাট মানসিক প্রস্তুতি। কারণ যখন একজন নেতা এত দীর্ঘ শাসনকালের পর সব বিতর্কের ঊর্ধ্বে উঠে এভাবে ভুল স্বীকার করেন, মানুষের মনস্তত্ত্ব পাল্টে যায়। জনমনের ক্ষোভ এবং বিরক্তি অনেকটাই প্রশমিত হয়। এটা কিন্তু কেবল আবেগ নয়, এর ভেতরে লুকিয়ে আছে সুনির্দিষ্ট একটি ডক্ট্রিন। এরপরেই তিনি যে মাস্টার স্ট্রোকটি দিলেন, সেটি হলো বর্তমান সরকারের প্রতি তার আইসিসি চ্যালেঞ্জ। তিনি বলছেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তবে তা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিসিতে নিয়ে যাওয়া হয়। এই বক্তব্যটির মধ্যে আমি মনে করি দুটো দিক আছে। প্রথমত, তিনি স্থানীয় আদালতে তার বিচারের প্রক্রিয়াকে কার্যত অবিশ্বাস করলেন এবং তার বৈধতাকে চ্যালেঞ্জ জানালেন। তিনি যেন বলছেন, যদি সৎ সাহস থাকে তবে আসুন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেখানে দুনিয়ার মানুষের আস্থা আছে। দ্বিতীয়ত, এর মাধ্যমে তিনি এক অভূতপূর্ব আত্মবিশ্বাস দেখালেন। যদি আন্তর্জাতিক আদালতে গিয়ে তিনি কোনোভাবে নির্দোষ প্রমাণিত হন বা সরকার পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিকভাবে তার প্রত্যাবর্তন কেবল বৈধতাই পাবে না, বরং তিনি হবেন নিপীড়িত এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মাধ্যমে বিজয়ী হয়ে একজন নেতা। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ চাল, তবে যদি সফল হন তবে তার রাজনৈতিক অবস্থান হবে ইস্পাত সমপরিমাণ কঠিন। এখন এই পুরো কৌশলটির ঐতিহাসিক প্রেক্ষাপট যদি খুঁজতে যাই, তাহলে আমরা ভারতের দিকে তাকাতে বাধ্য। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ইন্দিরা গান্ধী ডক্ট্রিন অনুসরণ করছেন। 1977 সালে জরুরি অবস্থা জারির পর যখন ইন্দিরা গান্ধী ব্যাপক সমালোচিত হলেন এবং পদত্যাগ করতে বাধ্য হলেন, তখন তিনিও তার ভুল স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চাইলেন।
তার সেই কৌশল জনমনের ক্রোধকে ঠান্ডা করে দিল এবং অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় ফিরলেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যেন সেই ডক্ট্রিনেরই প্রথম পদক্ষেপ। ভুল স্বীকার করা, জনমতের কাছে নিজেকে বিনয়ী করে উপস্থাপন করা এবং এরপর সঠিক সময়ে সঠিক গতিতে লক্ষ্যে আঘাত হানা। আর এখানেই আসে রাজনীতির গতির সমীকরণ। রাজনীতির লক্ষ্যবস্তু যদি সঠিক হয় এবং গতি যদি হয় দুর্বার, তবেই সফলতা আসে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এখন যে লক্ষ্যবস্তু স্থির করেছে তা হলো আন্তর্জাতিক লবিং এবং গ্লোবাল কমিউনিটি, যা তার ক্ষমতা ধরে রাখার জন্য সবচেয়ে শক্তিশালী পেশি শক্তি। তারা তাদের বক্তব্য পৌঁছে দিচ্ছেন রকেটের গতিতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে। অন্যদিকে বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি বা জামাত, যদি এখনো মক্কা মদিনা, লন্ডন বা যমুনা কেন্দ্রিক রাজনীতিতে দৌড়াদৌড়ি করে, তবে তারা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে। তাদের গতি যদি হয় চান্দের গাড়ির মতো আর শেখ হাসিনার কৌশল যদি হয় রকেটের গতি, তবে ফলাফল কি হবে তা আপনারা নিজেরাই অনুমান করতে পারেন। এমতাবস্থায় যদি আন্তর্জাতিক মহলগুলোতে বর্তমান সময়ে আমরা যেভাবে দেখছি যে শেখ হাসিনা নিয়ে যে পরিমাণ চর্চা হচ্ছে, সেই পরিমাণ চর্চা যদি আরো বাড়তে থাকে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে উত্তরণে তাদের বেশি সময় লাগবে না কিংবা বেশি বেগ পেতে হবে না। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের এক প্রকার লাল সাইরেন বাংলাদেশে বাজছে। কেন আমি লাল সাইরেন বললাম? এর কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লক্ষ্য করবেন এবং লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে 13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের যে সকল কর্মী বাহিনী রয়েছেন কিংবা নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেক জেলা উপজেলায়, এমনকি ওয়ার্ডে, তারা যার যার অবস্থান থেকে, অর্থাৎ যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে কিন্তু 13 নভেম্বর ঘিরে এক ধরনের আতঙ্কিত পরিস্থিতি তৈরি করেছেন। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছেন যে আমরা এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছি এবং এই শক্ত অবস্থান কোনোভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দমন পীড়ন করে কিংবা অপারেশন ক্লিন হার্ট 1-2 অথবা ডেভিল হান্ট 1-2 করেও তাদেরকে দমাতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগের সকল লোকজনের কাছে হয়তোবা তাদের দলীয় বা কেন্দ্রের কাছ থেকে এক ধরনের সংকেত এসেছে, যে সংকেতের কারণে তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন দেশে কি হতে চলেছে এই বিষয়টি নিয়ে। এখন এর আগেও কিন্তু আমরা আওয়ামী লীগের এমন উত্তেজনা 5ই আগস্টের পরে বহুবার দেখেছি, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান এবং বর্তমানে আওয়ামী লীগের প্রতি অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ কঠোর অবস্থান, তাতে আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে এবং কৌশলী অনেক পদক্ষেপ রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি, এগুলো যদি গ্রহণ না করে, তাহলে তারা হয়তোবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলকে ভয় ভীতি দেখাতে পারে, এর বেশ হয়তোবা তারা খুব একটা করতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক লবিং এবং শেখ হাসিনার যে কৌশলী চাল সমূহ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, তাতে একটি বিষয় সব থেকে বেশি লক্ষণীয়, সেটি হচ্ছে বর্তমান সময়ে শেখ হাসিনা কিন্তু চাচ্ছেন এই দেশে যারা জনগণ রয়েছে সেই জনগণের মধ্যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার যে বীজটি রয়েছে সেই বীজটি বপন করে একটি গাছে পরিণত করতে এবং সেই গাছ থেকে ফল যত তাড়াতাড়ি সম্ভব সেটি তুলে নিতে। এর জন্যই বর্তমান সময়ে জনগণের কাছে শেখ হাসিনার এমন অনুশোচনা প্রকাশ করা অথবা জনসমক্ষে সবকিছুর দায় স্বীকার করা। তবে জনগণের কাছে আওয়ামী লীগ যে বার্তাগুলো দিতে যাচ্ছে সেই বার্তাগুলো প্রকৃতপক্ষে কতটুকু পৌঁছাচ্ছে, এটি কিন্তু আওয়ামী লীগের যারা বার্তাগুলো প্রচারণা করছেন সেই বার্তা প্রচারকরাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে এবং শেখ হাসিনা ওনার যে কৌশলী পদক্ষেপ সেই কৌশলী পদক্ষেপে
অনেকাংশে সফল হয়ে যাচ্ছেন। এবং অদূর ভবিষ্যতে যেভাবে শেখ হাসিনা মাস্টার প্ল্যান করছেন, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী জনগণকে কাজে লাগিয়ে এবং আন্তর্জাতিক লবিং এর মাধ্যমে এই দেশে পুনরায় উনার যে আধিপত্য বা আওয়ামী লীগের যে ক্ষমতা, সেই সম্ভাব্য ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এখন দেখতে হবে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল সেই কৌশলকে আদৌ আয়ত্ত করতে পারে কিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে পারে কিনা। কারণ যদি তারা সেই কৌশলকে আয়ত্ত করতে না পারে, আমি যেভাবে বললাম যে রকেটের গতিতে আওয়ামী লীগ দৌড়াচ্ছে, তাতে আমার মনে হয় জনগণের মোটিভ কাজে লাগিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ হয়তোবা একটি বড় পরিবর্তন বাংলাদেশে করে ফেলবে এবং সেই পরিবর্তন হবে ঐতিহাসিক একটি পরিবর্তন।